বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বা স্বাধীন ভারতের ইতিহাসে একটা বড় ঘটনা ঘটে গেল আজকে সংসদে। আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই ঘটনাটা সংসদে ঘটবে, কিন্তু ঘটে গেল। সবসময় দেশের রাজনীতিতে কোয়ালিশন সরকারের গুরুত্ব একটা আলাদা থাকে। আমরা দেখেছিলাম ইউপিএ সরকারের সময় যে কটা জনমুখী সিদ্ধান্ত হয়েছিল সবটাই যৌথভাবে যে দলকে ইউপিএ সরকারকে যারা সমর্থন করেছিল, বিশেষ করে বামপন্থীরা, তাদের বিভিন্ন দাবি দাওয়া, যেমন 100 দিনের কাজ, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তারপরে এডুকেশন রাইট, শিক্ষার অধিকার, তারপর খাদ্যের সুরক্ষার অধিকার, খাদ্য সুরক্ষার অধিকার, এই সব কিছুই প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোর চাপে এই জনমুখী কর্মসূচি মনমোহন সিং সরকারকে নিতে হয়েছিল। আবার এমনও কিছু সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। আমরা সকলেই জানি যে অটল বিহারী বাজপেয়ী যখন এনডিএ তৈরি করেছিলেন এবং 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত 5 বছর টানা ক্ষমতায় ছিলেন, তখন তাদের যে অর্থাৎ বিজেপির যে কর্মসূচি 370 ধারা, রাম মন্দির, এসবগুলোকে তাকে তুলে রেখেছিল। 7 দিন আগে পর্যন্ত, গত বুধবারই, তো যদি গত বুধবারই ধরি, আজকে বুধবার, গত বুধবার ছিল 27শে রমজান মাস, রোজার মাস। একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সে ইফতার পার্টিতে গিয়ে তিনি যা বলেছিলেন তাতে দেশের সমস্ত সংবাদ মাধ্যম একটা আশঙ্কা করছিল যে যদি কোনো রকমভাবে সরকার জোর করে ওয়াকফ সংশোধনী বিল পেশ করে পার্লামেন্টে, তাহলে হয়তো এই সরকারই পড়ে যেতে পারে, মোদী সরকার পড়ে যেতে পারে। আমরা সেই ঘটনা থেকেই সেই ঘটনার খবর পাওয়ার পর এই ধরনের একটি ভিডিও আমরা করেছিলাম। আপনারা জানেন, অনেকে বলেছেন গাঁজা খেয়ে ভিডিও করেছেন, অনেকে বলেছেন সব মিথ্যা কথা, লাইক কমেন্টস পাওয়ার জন্য। বাংলার জনরবি একমাত্র চ্যানেল যে কোনোদিন ফালতু কথা বলে না, বলার প্রয়োজনও মনে করে না। কারণ আমরা আর্থিক লাভের জন্য এই প্রোগ্রাম করি না বা বিশেষ প্রতিবেদন পেশ করি না। কিছু কথা আছে যে কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নৈতিক দায়িত্ব থেকেই আমরা এই কাজটা করি। আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন, যারা আমাদের বিরোধী, যারা আমাদের মতের সঙ্গে যাদের মত মিল হয় না, তারা আমাদের বিরোধিতা করবে, এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়াও নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে সবার মতামতকে শুনতে হয়। ব্যক্তিগতভাবে আমি অনেক ইউটিউব চ্যানেলের সঙ্গে আমার নিজের মত মেলে না, তাদের প্রত্যেকের বক্তব্য কিন্তু শুনি, মন দিয়েই শুনি তারা কি বলতে চাইছে। এবং তাদের, যেমন কয়েকদিন আগে একটি ইউটিউবে বলছেন যে মোদী সরকারের কাছে এখন ওয়াকফ সংশোধনী বিলটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে 30 ধারাটাকে পরিবর্তন করবে। আমি জানি না যে যিনি করেছেন এই ইউটিউবে যিনি বিশেষ প্রতিবেদনটা পেশ করেছেন তার মধ্যে কতখানি সাংবিধানিক জ্ঞান আছে। কারণ সংবিধান মতে সংবিধান সংশোধন করতে হবে। 30 নম্বর ধারা মানে মৌলিক অধিকারের ধারা। সেই ধারাটাকে পরিবর্তন করতে গেলে সংবিধানকে সংশোধন করতে হবে। আর সংবিধানকে সংশোধন করতে গেলে কি কি প্রক্রিয়া দরকার হয় সেই সামান্য জ্ঞানটুকু মনে হয় ওই ভদ্রমহিলা, ওই ইউটিউবারের মধ্যে নেই বলেই তিনি এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। কিন্তু আমি দেখলাম সেটা নিয়ে অনেক মানুষ তাকে প্রশংসা করেছে, প্রশংসায় ভরিয়ে দিয়েছে তার বক্তব্য। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যে ঘটনাটা সামনে এসেছে সেই ঘটনাটাই তুলে ধরাটা একজন সত্যবাদী বা একজন সাধারণ নাগরিক হিসাবে প্রথম এবং প্রধান কর্তব্য আমাদের। আমরা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর রোজা ইফতার অনুষ্ঠানের যে বক্তব্য তিনি তেলেগু ভাষায় দিয়েছিলেন, সেই বক্তব্যটাই বেশ করে আমরা কিন্তু সেদিন আমরা অনুষ্ঠানটা করেছিলাম।
তারপরে আমরা দেখলাম ওই তার একদিন পরেই, মানে ওই দিনেই, মানে দুদিন পরেই বা একদিন পরেই বৃহস্পতিবার, সম্ভবত বৃহস্পতিবার, আমাদের চিরাগ পাসওয়ান, বিহারের চিরাগ পাসওয়ান, তিনিও একটি বিবৃতি দিলেন খুব কড়া ভাষাতেই বিজেপির বিরুদ্ধে এবং তার শরিক দলের বিরুদ্ধে। তারপর দিলাম জেডিইউ, জনতা দল ইউনাইটেডের, যদিও নীতিশ কুমার সরাসরি কিছু বলছেন না, কিছু বলেননি ওয়াকাফ সংশোধনী বিল নিয়ে, যা বলেছেন তার দলের আনুষঙ্গিক নেতারা বলছিলেন, সেটাকেও আমাদের বিশ্বাসযোগ্যতার মধ্যে আনতে হয়েছিল এই কারণে, কারণ এই যে তিনটে দল, বিশেষ করে চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান এবং নীতিশ কুমার, তিনটে দলের রাজনৈতিক মূল ভিত্তি হচ্ছে মুসলিম ভোট। অর্থাৎ জনতার যে সোচ, জনতার যে দাবি, জনতার যে আগ্রহ, জনতার যে চাহিদা, সেই চাহিদার দিকে তাকিয়েই তো যে কোনো রাজনৈতিক দল তার সিদ্ধান্ত নিয়ে থাকে। এটাই তো নিয়ম, এটাই তো প্রথা, আমরা জানি গণতান্ত্রিক প্রথা এটাই। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বলেছিলাম যে সরকারের গদি টলমল হচ্ছে, অর্থাৎ ওয়াকাফ সংশোধনী বিল যদি পেশ করে সরকার খুবই চাপে পড়ে যাবে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে 7 দিনের মধ্যে সব কিছু পাল্টে গেল? 3 দিন আগে পর্যন্ত কীভাবে ঘটলো জানেন আপনারা? সেই ঘটনাটার আসল ঘটনাটা বলি। চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে 16খানা কেস রয়েছে, 16টা কেস। রীতিমতো তাকে হুমকি দেওয়া হয়েছে যে আপনার তো 4 বছর পর ভোট আপনার রাজ্যে, আপনার তো কোনো মুখ্যমন্ত্রীত্বের ক্ষতি হবে না, আপনি এই বিলকে সমর্থন করুন, যদি না করেন তাহলে কি হতে পারে, সেটা কি হতে পারে সেটা আর বলা যাবে না, সেটা যাও। এবার নীতিশ কুমারের কাছে অন্য কোনো পথ নেই, কারণ নীতিশ কুমারের যে 12 জন সাংসদ, সেই সাংসদদের অধিকাংশই কিন্তু বিজেপির পালে, অর্থাৎ গেরুয়া শিবিরে যোগ দিয়ে দিয়েছেন, নামেই তারা জেডিইউর স্ট্যাম্পটা নিয়ে বসে আছে। চিরাগ পাসওয়ানের যদিও ক্ষমতা ছিল, চিরাগ পাসওয়ানও কোথায় যেন একটু ঘাবড়ে গেলেন। সব মিলিয়ে যাদের উপরে ভরসা করে এদেশের মুসলিমরা চিন্তা করেছিলেন শেষ পর্যন্ত ওয়াকাফ বিল তারা আটকে দেবেন, এই ওয়াকাফ সংশোধনী বিলটাকে কোথাও না কোথাও তারা একটু করে চাপ সৃষ্টি করে আটকে দেবেন ভেবেছিলেন। আসাদুদ্দিন ওয়েসি ভেবেছিলেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড, সবাই যখন ভেবেছিলেন, সেই ভাবা থেকেই প্রশ্ন এসেছে, তাহলে কি এই 3টে রাজনৈতিক দলই পেছন থেকে ছুরি মারল? ধর্মনিরপেক্ষ তার দাবিদার এই 3 দল, চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এরা এতদিন যে ধর্মনিরপেক্ষতার ভান করেছিল, সেটা কি সবটাই নাটক, সবটাই ঢঙি, সবটাই নাটক ড্রামাবাজি করে গেছেন এতদিন ধরে? কি ভাবছেন আপনারা? এই যে ড্রামাবাজির শিকার হলো, এর ফলটা কি হতে পারে, ভবিষ্যৎ ফলটা কি হতে পারে? আপনাদের মনে আছে, আপনারা অনেকেই জানেন, যারা আমাদের মতো যারা বয়স যাদের, তারা সকলেই জানেন যে এই যে কংগ্রেসের যে আজকের যে অবস্থা হয়েছে, কংগ্রেসের বর্তমান অবস্থা হওয়ার মূল কারণটা কি জানেন? কংগ্রেসের কাছ থেকে মুসলিম ভোট সরে যাওয়াটা। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির উত্থানের মূল কারণটাই হচ্ছে মুসলিম ভোট সমাজবাদী পার্টির দিকে চলে যাওয়া। মায়াবতীর উত্থানের কারণ তাই। এবং আপনারা যদি এর দিকে তাকান, বিহারের দিকে তাকান, বিহারে আমরা যদি লক্ষ্য করে দেখি যে বিহারে আমরা দেখব যে সেখানকার যে রাজনীতির পরিবেশ, কংগ্রেসের জগন্নাথ মিশ্রের পর ওখানে যারা এখন লালু প্রসাদ যাদব যখন ক্ষমতায় এলেন, পুরো মুসলিম ভোটটা সেদিকে মন নিল। কারণটা কি? কারণটা আর কিছু নয়, বাবরি মসজিদের শাহাদাত, বাবরি মসজিদকে ভেঙে ফেলার দায় কিন্তু পুরোপুরি কংগ্রেসের উপর চেপেছে। আজকের এই যে কংগ্রেসের যে এই যে ফল, কংগ্রেসের যে এই যে দুর্দশা, এর নেপথ্যে কিন্তু মুসলিম ভোটটা সরে যাওয়া। একটা জিনিস ভালো হয়েছে যে ওয়াকাফ বিলের পর, ওয়াকাফ সংশোধনী বিল সংসদে পাশ হয়ে যাওয়ার পর, পাশ হয়ে যাওয়ার পর বা আইন হয়ে যাওয়ার পর এদেশের সংখ্যালঘু মুসলমানদের বিশ্বাস কংগ্রেস ফিরে পাবে। কারণ আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে কংগ্রেস নেতা গৌরব গগৈ যে ভাষায়
এই বিলের বিরোধিতা করেছেন তা এক কথায় ঐতিহাসিক বলা যেতে পারে। কারণ ভারতবর্ষের সংখ্যালঘু সমাজের কাছে বার্তা গেল একমাত্র কংগ্রেসই ধর্মনিরপেক্ষ আদর্শকে টিকিয়ে রাখতে পারে, একমাত্র সমাজবাদী পার্টি টিকিয়ে রাখতে পারে। তো এই যে নীতিশ কুমারের যে অবস্থা হবে, নীতিশ কুমারের কাছ থেকে সংখ্যালঘুরা সরে যাবে। চন্দ্রবাবু নাইডু যতই করুক, আগামী দিনে সংখ্যালঘু সমাজের ভোট চন্দ্রবাবু নাইডু পাবে না। চিরাগ পাসওয়ান সংখ্যালঘু সমাজের ভোট আর পাবে না, মুসলিমদের ভোট তো পাবেই না, জয়ন্ত চৌধুরীও পাবে না, অজিত পাওয়ারও পাবে না, পাবে না আরও অনেকেই যারা বিজেপির সঙ্গ দিয়ে আজকের এই ওয়াকআপ সংশোধনী বিলকে পাশ করাতে সাহায্য করলো। এদেশের সংখ্যালঘু সমাজ দেখতে পেল, তারা চোখে আঙুল দিয়ে তারা দেখতে পেল, তারা পরিষ্কারভাবে দেখতে পেল তাদের বন্ধু কারা, তারা তার প্রকৃত বন্ধু কারা, যারা এতদিন ধরে ঢঙ্গি সেজে সংখ্যালঘুদের কাছে যে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতো, তারা যে আসলে সবটাই নাটক করেছিল সেটা প্রমাণ হলো। আগামী দিনে এই তিনটে রাজনৈতিক দল বা তিনটে থেকে চারটে, অজিত পাওয়ারের এনসিপি, অজিত পাওয়ার তো কোনো গুরুত্বই নেই মহারাষ্ট্রে, যদিও তিনি বেশি, তার একটা মাত্র সাংসদ ছিল, কিন্তু অজিত পাওয়ারও তার যোগ্যতা হারাবে মহারাষ্ট্রে, ঘুরে দাঁড়াবে শিবসেনা, উদ্ধব ঠাকরে। সব মিলিয়ে ভারতের রাজনীতিতে এক নতুন দিশা তৈরি হলো, যে দিশা থেকে আগামী দিনে বিরোধীরা কিন্তু মানুষের কাছে যাবে। এবং ওয়াকআপ বিলের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে আমরা আরেকটা এপিসোডে বিষয়টি আরও বিশ্লেষণ করব, কোন দিকে যেতে পারে ঘটনা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে